আজকে আমরা আলোচনা করব সারফেস টেনশন। সারফেস টেনশন হলো কোনো তরলের উপরে, ধরো যখন কোনো মাকড়সা হেঁটে যায়, কোনো পিঁপড়ে হেঁটে যায়, বা কোনো ওই সূঁচ জাতীয় কোনো জিনিস যদি রাখা হয়, দেখা যাবে ওটা ভাসছে। কেন ভাসে না, এদের উপরে একটা অদ্ভুত রকমের জলের উপরিতলে একটা টান কাজ করে, যে টানটা জলের উপরিতলের ক্ষেত্রফলকে কমাতে চাই। এখানে আমি কিছু জিনিস মার্ক করে দিই, যেটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে এটার মূল ভিত্তিটা কি। প্রথম কথা হচ্ছে, এটা তরলের মুক্ত পৃষ্ঠে কাজ করে কিরকম, সর্বদা ক্ষুদ্রতম ক্ষেত্রফলে সংকুচিত হতে চেষ্টা করে। এটা একটা তরল পৃষ্ঠের এই টানকে বলা হয় তরলের পৃষ্ঠটান, বা ইংরেজিতে বলছে সারফেস টেনশন। আর এই পৃষ্ঠটানের কারণ হলো সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স। এই কোহেসিভ ফোর্সে কিরকম, ধরো সাপোজ কোনো ওই সসের বোতল থেকে যখন সস ঢালা হয়, একবার সসটা মুখ দিয়ে বেরিয়ে গেছে, অথচ সহজে পড়তে চাইছে না। কোনো জলের বোতল যদি হতো, কি হতো, জলটা পুরোটাই পড়ে যেত। কিন্তু কোথাও গিয়ে ওই একটা সসের বোতল থেকে যখন সস ঢালতে যাওয়া হয়, ওর যেন পড়ার ইচ্ছাই নেই, জোর করে ওকে ঘা মেরে মেরে ও খাবারের মধ্যে তখন সসটা দিতে হচ্ছে। তো ওই যে পড়তে চাইছে না ও, আর নিজেকে আটকে রাখতে চাইছে, এটাই হলো সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স, নিজেকে আটকে রাখতে চাই। এখানে যেমন ধরো সাপোজ এটা তরলের পৃষ্ঠতল, এ থেকে বি তে কিছু বল এইদিকে কাজ করছে, কিছু বল এইদিকে কাজ করছে। পি এরিয়াতে, মানে ধরো সাপোজ এখানে একটা পি বিন্দু আছে আর এখানে একটা কিউ বিন্দু আছে, তাহলে পি কি চাইছে, পি এদিক থেকে এইদিকে কাজ করতে চাইছে, কিউ এদিক থেকে এইদিকে কাজ করতে চাইছে। তাহলে এইখানে একটা যে টানের সৃষ্টি হচ্ছে, দুই দিক থেকে যেন দুই দিন সে দড়ি টানাটানির মতো একটা টানের সৃষ্টি করেছে। কি বলছে এখানে, যে এ বি একটা তল কল্পনা করো। এবার তরল পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের প্রবণতার জন্য, মানে এই তরল পৃষ্ঠের এই যে ক্ষেত্রফল, এ সবসময় মিনিমাইজ করতে চায়, জানি না, তরল পৃষ্ঠ যেহেতু সবসময় ক্ষেত্রফল মিনিমাম করতে চায়, সেই জন্য বৃষ্টির ফোঁটাটাও গোলাকার হয়। তা সেই প্রবণতার জন্য এ বি রেখার একদিকের অণুগুলি অন্য দিকের অণুগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যেতে চায়। এই দিকের অণুগুলি এই দিকে যেতে চায়, এই দিক থেকে বিচ্ছিন্ন হতে, এই দিকের অণুগুলি এই দিকে যেতে চায়। ফলে পি অংশ কিউ অংশের উপর, এখানে যে পি আছে সেই পি অংশটা কিউ অংশের উপর, এবং কিউ অংশ পি অংশের উপর, উল্টো একে অপরের উপর সম পরিমাণ বল এ বি রেখার লম্বভাবে পৃষ্ঠতলের স্পর্শক বরাবর। এদিকে প্রত্যেকটা যে লম্বভাবে, মানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, প্রতিটা বল 90 ডিগ্রি এবং পৃষ্ঠতলের স্পর্শক বরাবর, পৃষ্ঠতলকে ছুঁয়ে গেছে আর কি, প্রয়োগ করে। এ বি রেখার প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত এই প্রকার বলের পরিমাণই হলো তরলের পৃষ্ঠটান। পি তার কণাগুলোকে তার দিকে আকর্ষণ করতে চায়, কিউ থেকে দূরে থাকতে চায়, কিউ তার কণাগুলোকে পি থেকে দূরে থাকতে চায়। এর ফলে এখানে একটা টানের সৃষ্টি হয়। তাহলে এই যে এ বি এই তলের উপর প্রতি একক দৈর্ঘ্যে যে টানের সৃষ্টি হয়েছে, সেটাকেই বলতে পৃষ্ঠটান। এই পৃষ্ঠটান ব্যাপারটা একটু কঠিন, এবং এটাকে বোঝার জন্য আমরা একটা আলোচনা করেছিলাম যে এটা কি ধরনের টান। নিজেকে ধরে রাখার জন্য, যে হঠাৎ করে এরকম ভাবে কিছু মানুষ যদি একটা ব্রিজের উপর এমন ভাবে দাঁড়িয়ে আছে যে কেউ যদি ছেড়ে দেয় এক অপরকে, তাহলে তাদের নিজেদের বিপদ হয়ে যেতে পারে। তখন কেউ যদি এখান থেকে সরে যায় বা লাফ মারে জলের মধ্যে, তাহলে বাকিরা তখন কি করবে, নিজেদেরকে বাঁচানোর তাগিদে যত দূর পর্যন্ত পারবে হাত প্রসারিত করে এক অপরের হাত ধরে একটা টান করে ধরে থাকবে। ওই যে টান, ওই ধরনের টানটাই হচ্ছে জলের উপরিতলে দেখা যায়, এবং ওই টানটা প্রতি একক ক্ষেত্রফলে যেটা দেখা যায় সেটাই হলো পৃষ্ঠটান। একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তরলের মুক্ত পৃষ্ঠে একটি কাল্পনিক রেখার
প্রতি একক দৈর্ঘ্যে, এই যে কাল্পনিক রেখা হলো এবি, এই কাল্পনিক রেখার প্রতি একক দৈর্ঘ্যে ধরো এই যে 1 2 3 4 এইভাবে আমরা ভাগ করে নিলাম, 1 ইউনিট করে ভাগ করে নিলাম। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কি হচ্ছে, প্রতি একক দৈর্ঘ্যে ওই রেখার সঙ্গে, দেখো এই রেখার সঙ্গে এবি রেখার সঙ্গে লম্বভাবে, এই তীর চিহ্ন যেগুলো লম্বভাবে গেছে, লম্বভাবে পৃষ্ঠতলের স্পর্শক বরাবর, এই যে পৃষ্ঠতল তার স্পর্শক বরাবর এবং রেখার উভয় পাশে, দুই দিকেই কিন্তু এই বলটা কাজ করছে, যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলা হয়। আমরা দেখবো এটা অডিও ভিডিও একটু দেখে নেব যাতে আমরা বুঝতে সুবিধা হয় আমাদের। তাহলে প্রথম কথা হচ্ছে পৃষ্ঠটান এক ধরনের বল, কিরকম বল, প্রতি একক ক্ষেত্রফলে, তার মানে বা প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে কোন একটা দৈর্ঘ্য তাহলে এটাকে যদি এবি ধরা হয় তাহলে তার প্রতি একক দৈর্ঘ্যে যে বল, তার মানে এফ বাই এল, পৃষ্ঠটান এস দ্বারা যদি ডিনোট করা হয় তাহলে পৃষ্ঠটান এস সমান এফ বাই এল, এফ বাই এল, প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত যে বল তাকে বলা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে একক কি দাঁড়াবে, এফ বাই এল, তাহলে ডাইন পার দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, তাহলে ডাইন বাই সেন্টিমিটার, তার মানে বাই সেন্টিমিটার সেন্টিমিটার টু দি পাওয়ার -1 হয়ে গেল। এসব পদ্ধতিতে কি দাঁড়ালো, নিউটন বাই মিটার, উপরে উঠে গেল মিটার টু দি পাওয়ার -1 হয়ে গেল। পৃষ্ঠটানের একক সিজিএস এ ডাইন পার সেন্টিমিটার, এসআই নিউটন পার সেন্টিমিটার, এটা বলতে পারো, অথবা নিউটন পার মিটার এভাবে লেখা যায়, এটাই যখন মিটার ইনভার্স হয়ে যায়। মাত্রিক সংকেত বল বাই দৈর্ঘ্য, পৃষ্ঠটান সমান বল বাই দৈর্ঘ্য, বলের সংকেত এম এল টি টু দি পাওয়ার -2, দৈর্ঘ্যের সংকেত এল, এল এল কেটে গেল, এম টি টু দি পাওয়ার -2। দেখো বুঝতে পারছো কিনা বা বোঝার চেষ্টা করছো, একক মাত্রিক সংকেত বা সংজ্ঞাটা যদি এখন বুঝতে না পারো তবে পরে মুখস্থ করে নিতে হবে। মোটামুটি বুঝতে পারছো তো? দীপিকা, নারায়ণ, পারভেজ, যা পারভেজের সুবিধা হলো তার ক্লাসটা মিস গেল না। দীপিকা আমাদের বাড়িতে কিছু ভিডিওগুলো দেখছে একটু। বোঝা গেল, বুঝে গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ব্যাস, বাকিরা কে কখন জয়েন করলে আমি জানি না। আমরা আলোচনা করছি পৃষ্ঠটান, মানে জলের উপরে একটা টান, যে টানের জন্য জলের উপরিতলের ক্ষেত্রফলটা মিনিমাম হওয়ার চেষ্টা করে, প্রতি একক দৈর্ঘ্যের যে টান। এই জলের এই এবি যদি আমি একটা তল কল্পনা করি, এই এবি তলের সঙ্গে লম্বভাবে যে বল কাজ করছে এবং সেটা প্রতি একক ক্ষেত্রফলে যে বল কাজ করছে সেটাই হচ্ছে পৃষ্ঠটান। বেশ, এবার আমরা সংশক্তি ও আসঞ্জন বল, কোহেসিভ অ্যান্ড অ্যাডহেসিভ ফোর্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একই পদার্থের দুটি সমধর্মী কণার মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে সংশক্তি, যেমন ওই টমেটোর সস, কোহেসিভ ফোর্স, একে অপরের সঙ্গে লেগে থেকে তাকে টেনে ধরে রাখতে যায়, কিছুতেই যেন পড়তে যায় না, ইলাস্টিক জাতীয় মানে ভাব। আর আসঞ্জন বল একটি পদার্থ অন্য একটি পদার্থের সঙ্গে সংস্পর্শে থাকলে স্পর্শতলের দুই পাশে দুটি পদার্থের দুই ভিন্ন ধর্মী অণুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে আসঞ্জন বল বলে। মানে অনেকটা ধরো এইভাবে ভাবতে পারো, আমি একটা উদাহরণ দিচ্ছি, এ এ ড্যাশ, এরা দুই ভাই বা দুই বোন, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে সংশক্তি বল। তাহলে একই সঙ্গে বড় হয়, একই সঙ্গে পিটোপিটি করে মানুষ হয়, তাহলে তারা হলো, তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে সেটা হচ্ছে সংশক্তি বল। এবার এ বি এর সঙ্গে বড় হচ্ছে, এ আলাদা জিনিস,
বি আলাদা জিনিস, কিন্তু এর এতটাই কাছাকাছি বা মেসেজে বন্ধুর মতো, কিন্তু একেবারে নিজের নয়, মানে সমধর্মী নয়। এ আলাদা বি আলাদা, তাহলে দুটো আলাদা আলাদা বস্তুর তাদের যখন স্পর্শতলের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তখন তাদের বলা হয় আসঞ্জন বল। আর একই পদার্থের দুটো সমধর্মী কণার মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে সংশক্তি বল। তাহলে সংশক্তি বল আর আসঞ্জন বলের মধ্যে পার্থক্য বুঝতে পারলো। সংশক্তি, এবার মনে রাখো দুটো দন্তের স আছে, তার মানে মিল আছে, তার মানে একই পদার্থে দুটো বস্তু সংশক্তি বানানে দুটো দন্তের স আছে, সেম সেম, মানে একই পদার্থের দুটো সমধর্মী। আর আসঞ্জনে একটা দন্তের স আর আর একটা আলাদা। প্রথম অক্ষর হচ্ছে আ আর দ্বিতীয় অক্ষর হচ্ছে দন্তের স, আলাদা, পুরো দুটো আলাদা পদার্থ যখন সংস্পর্শে থাকে তখন তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে আসঞ্জন। বোঝা গেল? নারায়ণ বুঝতে পারলি কি বলতে চাইলাম? সংশক্তি আর আসঞ্জন বল অনেক সময় সংজ্ঞা দেয়। রিপ্লাই দিয়ে শুনতে পেলে? হুম, পারভেজ একটু বল। পারভেজ রিপ্লাই দে। কই কোনো রিপ্লাই দিচ্ছি না কেন? ও পারভেজ তো নাই। বেশ, বিপিদা কি বুঝলে বলো, আমাকে একটু বোঝাও। সংশক্তি আর আসঞ্জন বলের মধ্যে স্যার কোনটা সংশক্তিটা? সংশক্তি বল কাকে বলে আর আসঞ্জন বল কাকে বলে? একটি পদার্থ যেমন দুটি একই পদার্থের দুটি একই যে অণুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে তাকে বলা হয় সংশক্তি বল। হুম, আর আসঞ্জন? আর হচ্ছে একটি পদার্থ মানে আসঞ্জন বল হচ্ছে একটি পদার্থ মানে দুটো আলাদা একটি পদার্থের সংস্পর্শে থাকলে তখন যে সংস্পর্শে যে দুই পাশে দুটি যে পদার্থের দুটি ভিন্ন যে অণুর মধ্যে যে আকর্ষণ বলটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্রিয়া করে, সেটাকে বলা হচ্ছে আসঞ্জন বল। আসঞ্জন, ওকে, কেমন লাগছে? নেক্সট, তরলের পৃষ্ঠটানের উপর কি কি বিষয়ের প্রভাব বিস্তার করতে পারে, মানে তরলের পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর করে? এক হচ্ছে তরলের দূষণ, পয়েন্ট কটা আগে মনে রাখতে হবে। তরলের মধ্যে কি কি পদার্থ দ্রবীভূত আছে, দুটো পয়েন্ট। তরলের তাপমাত্রা, তরল সংলগ্ন মাধ্যমের প্রকৃতি, এই পয়েন্ট কটা। আর তড়িতাহিতকরণ। বেশ, কি দাঁড়াচ্ছে না, তরলের পৃষ্ঠটান যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে কিভাবে সেটা আমরা জানবো। এক নাম্বার, দূষণ। যদি দূষিত হয় তাহলে পৃষ্ঠটান হ্রাস পায়। মানে এই দেখো, এই পড়াগুলো মনে রাখার সব থেকে সহজ কৌশল হচ্ছে তীর চিহ্ন। এটা মনে হচ্ছে যদি দূষণ বাড়ে, জাস্ট এইটা মনে রাখবা, তাহলে পৃষ্ঠটান কি হবে, কমবে। উদাহরণ হিসাবে, জলের দূষণের ফলে যদি জলে কোনো চর্বি জাতীয় পদার্থ বা তেল জাতীয় পদার্থ ফেলা হয় তাহলে জলের পৃষ্ঠটান হ্রাস পায়। জাস্ট এই সম্পর্কটা তোমাকে জানতে চাইবে। তাহলে কি সম্পর্ক পেলাম বল একবার? এই দুটো হলেই পুরো লাইনটা লিখে যাবে। জলে যদি দূষণ বাড়ে তাহলে পৃষ্ঠটান বাড়বে না কমবে? এনিওয়ান?
হ্রাস পাবে, মানে কমবে। তাহলে দূষিত জলের পৃষ্ঠটান বেশি না বিশুদ্ধ জলের পৃষ্ঠটান বেশি? বিশুদ্ধ জলের। বিশুদ্ধ জলের। নেক্সট, দ্রবীভূত পদার্থের উপস্থিতি। এখানে আবার দেখো, যদি যে এবার দূষিত পদার্থগুলো তো ওর সঙ্গে মিশিত হয় না দূষণের ফলে, কিন্তু দ্রবীভূত পদার্থ, কিছু পদার্থ সে যদি দ্রবীভূত থাকে, মানে জলের ভিতরে যদি একদম মিক্স হয়ে থাকে এমন ভাবে, তখন আবার পৃষ্ঠটানটা আবার বেড়ে যায়। তাহলে দ্রবীভূত পদার্থের সঙ্গে উপস্থিতি, এটা আবার ভাগ আছে, আজকে এটা দুটো ভাগে ভাগ করতে হবে। অজৈব, আমি ভুলে গেছিলাম এটা, আমার মনে পড়লো হঠাৎ, কারণ আমরা আমাদের উঁচু ক্লাসের বইগুলোতে এটা ছিল। অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বাড়বে, কিন্তু আবার জৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান হ্রাস পাবে। মানে ভেরি ইন্টারেস্টিং। চলো এটা একটু ভালো করে আলাদা করে লিখতে হবে। যেমন সাধারণ লবণ, এটা হচ্ছে অজৈব পদার্থ, তাহলে অজৈব পদার্থ যদি যুক্ত থাকে তাহলে পৃষ্ঠটান বাড়বে, কিন্তু বিশুদ্ধ জলের পৃষ্ঠটান প্রায় 0.070 নিউটন, এবং সাবানগুলো জলের পৃষ্ঠটান 0.03 নিউটন পার মিটার কমছে। তাহলে এখানে দ্বারা সমস্যা হচ্ছে না। দ্রবীভূত পদার্থ কি দাঁড়াচ্ছে বলো দেখি, ডিস্টার্ব করছে কেন? আমাকে তাহলে বোর্ডে যেতে হবে, ছাড়ো এইখানটা, এটা একটু নোট ডাউন করবে। সফটওয়্যার গুলো একটু গন্ডগোল করছে, সুইচ গুলো কাজ করছে না। এবার দ্রবীভূত পদার্থ, এই পৃষ্ঠটান দ্রবীভূত পদার্থ কি আছে? অজৈব পদার্থ, অজৈব পদার্থ, জৈব পদার্থ। অজৈব পদার্থ যদি থাকে তাহলে পৃষ্ঠটান বাড়বে, জৈব পদার্থ পৃষ্ঠটান কমবে। এটা মনে রাখবা, জৈব পদার্থের পরিমাণ যদি বাড়ে পৃষ্ঠটান কমবে, আর অজৈব পদার্থ যদি বাড়ে পৃষ্ঠটান বাড়বে। দুটো ভাগে ভাগ আছে। উদাহরণ দিয়ে উদাহরণটা বলি, যেমন সাধারণ লবণ জলের পৃষ্ঠটান 0.03 নিউটন পার মিটার, কিন্তু বিশুদ্ধ জলের পৃষ্ঠটান হচ্ছে 0.082। জৈব পদার্থ থাকলে আবার কমে যায়। জৈব পদার্থ, জৈব পদার্থ যদি বাড়ে তাহলে তার পৃষ্ঠটান কমে যায়। এই হচ্ছে ব্যাপার, এটা ভেবে মনে রাখবো। অজৈব পদার্থ পৃষ্ঠটান বাড়বে, জৈব পদার্থ পৃষ্ঠটান কমবে আপাতত। বেশ, সংসক্তি এবং আসঞ্জন বল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারণা। সংসক্ত আসঞ্জন বল ক্রিয়া ক্ষমতা একটা অল্প রেঞ্জের মধ্যে কাজ করে 10⁻⁷ সেমি দূরত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে। কোনো কঠিন পদার্থের সংস্পর্শে রাখা কোনো তরল পদার্থের তরল অণু সংসক্তি বল যদি ওই কঠিন অণু তরল অণু সংসক্তি বলের থেকে বেশি হলে তরল পদার্থ কঠিন পদার্থকে ভিজিয়ে দিতে পারে। এইটা একটা খুব ইন্টারেস্টিং। যেমন কাচের গ্লাসে পারদ ঢাললে পারদ কাচকে ভেজায় না, অপরপক্ষে জল ঢাললে তা কাচকে ভিজিয়ে দেয়। এটা কি করে হয়?
ডিস্টার্ব চলছে। কঠিন পদার্থের সংস্পর্শে রাখা, বেশ। এই যে কাঁচের গ্লাস, এই কাঁচের গ্লাস হলো কঠিন পদার্থ, এর সংস্পর্শে রাখা কোনো তরল পদার্থ, এখানে তরল আছে, তরল আছে। তাহলে এই তরলের মধ্যে যে ওয়াটার যে সংশক্তি বল, কঠিন তরল মানে এর ভিতরে জলের মধ্যে যে নিজস্ব সংশক্তি বল, এবার কাঁচের সঙ্গে তরলের যে সংশক্তি বল তার তুলনায় বেশি যদি হয়, তাহলে কঠিন পদার্থকে ভিজিয়ে দিতে পারে। তরল পদার্থ কঠিন পদার্থকে ভিজিয়ে দিতে পারে না, ভেজাতে পারে না, নিজেদের মধ্যে যদি টান বেশি হয়। যেমন কাঁচের গ্লাসে পারদ ঢাললে পারদ কাঁচকে ভেজায় না, জল ঢাললে তো কাঁচকে ভেজাবে। কি বুঝছো? ভিতরে যে তরল থাকবে সে তরলের নিজেদের মধ্যে ওয়াটার আসক্তি বল, যদি এখানে দেখো কি কি কম্পোজিশন হতে পারে, দুটোই ওয়াটার, দুটোই গ্লাস আর ওয়াটার গ্লাস, এই কম্পোজিশন হতে পারে। তাহলে এখন কি বলছে যে যদি ওখানে যে তরল পদার্থ নিয়ে আছে সেই তরল পদার্থের তরল অণুর মধ্যে যে সংশক্তি বল কোহেসিভ ফোর্স কাজ করে, ওটা যদি কঠিন এবং তরলের থেকে বেশি হয় তাহলে পদার্থটিকে ভিজিয়ে দিতে পারে না। নিজের মধ্যে যদি আকর্ষণ বল বেশি হয় তাহলে সেটা ভিজিয়ে দিতে পারে না। কাঁচের গ্লাসে পারদ ঢাললে পারদ কাঁচকে ভেজায় না, অপরপক্ষে জল ঢাললে তা কাঁচকে ভেজায়। এভাবে একটু মনে রাখতে হবে, মনে রাখার বিষয়। এবার তাহলে কি কি বিষয় নির্ভর, তরলের পৃষ্ঠটান, তরলের দূষণ, দ্রবীভূত পদার্থের উপস্থিতি, আর এটা কি আছে তরলের তাপমাত্রা। তাপমাত্রার সঙ্গে কি, তাপমাত্রা যদি বাড়ানো হয় পৃষ্ঠটানকে কমবে। এবার মনে রাখো আগে দুটো কি সম্পর্ক পেলাম, দূষণ বাড়লে পৃষ্ঠটান কমবে, উপস্থিতি বাড়লে উপস্থিতি দু রকম, তরলের উপস্থিতি বাড়লে যদি অজৈব পদার্থ হয় তাহলে পৃষ্ঠটান বাড়বে, আর যদি জৈব পদার্থ হয় তাহলে পৃষ্ঠটান কমবে। তারপরে তরলের উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান কমবে। কেন? কারণ হচ্ছে উষ্ণতা বাড়লে তো অণুগুলির মধ্যে গতি বাড়বে, তাদের র্যান্ডম মোশনটা বাড়বে, তার গতি বাড়বে, আর গতি বাড়লে তাদের একে অপরের প্রতি যে আকর্ষণ বল সেটা কমে যাবে, এর ফলে পৃষ্ঠটান কমবে। পরীক্ষায় দেখা হয়ে গেছে যে এক বিশেষ তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান প্রায় থাকে না, এই তাপমাত্রাকে তরলের সংকর তাপমাত্রা বলে। আচ্ছা, তাহলে তাপমাত্রা বা উষ্ণতা কমলে, উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান কমে, তো উষ্ণতা বাড়লে উষ্ণতাকে দিইনি কেন, একটু ডিস্টার্ব আসছে, সরি। উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান কমছে, এটা যে সম্পর্ক, এবং যে তাপমাত্রায় তরলের এই ঘটনাটা ঘটে তা বলছে তরলের সংকট তাপমাত্রা। তার মানে যে তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায় সেই তাপমাত্রায় বলে তরলের পৃষ্ঠটান, সরি, সংকট তাপমাত্রা। নেক্সট, তরলের সংলগ্ন মাধ্যমের প্রকৃতি, তরলের আশেপাশে যে মাধ্যমগুলো আছে তাদের প্রকৃতি কি দেখি। তরলের উপস্থিত মাধ্যমের প্রকৃতির উপর তরলের পৃষ্ঠটান নির্ভর করে, এই মাধ্যমে পরিবর্তিত হলে পৃষ্ঠটানও পরিবর্তিত হয়। মাধ্যমের সঙ্গে পৃষ্ঠটানের একটা সম্পর্ক আছে, যেমন বায়ুর সংস্পর্শে থাকলে সাধারণত জলের পৃষ্ঠটান প্রায় 0.02 nm, কিন্তু শুষ্ক বায়ুর বদলে জলীয় বাষ্পে থাকলে জলের পৃষ্ঠটান প্রায় 0.7 নিউটন পার মিটার হয়। তাহলে কি দাঁড়াচ্ছে, তরলের মাধ্যমে যদি বায়ুর সংস্পর্শে থাকলে সাধারণত পৃষ্ঠটান প্রায় 0.02, কিন্তু শুষ্ক বায়ুর বদলে জলীয় বাষ্পে থাকলে জলের পৃষ্ঠটান প্রায় মাধ্যমের প্রকৃতির উপর এভাবে নির্ণয় করে। তড়িৎ আহিতকরণ, তরল তড়িৎ পৃষ্ঠ পূর্ণ কি হচ্ছে তরসারি, তরল পৃষ্ঠ তড়িৎগ্রস্ত হলে তার পৃষ্ঠটানের মান হ্রাস পায়। তার মানে হলো তড়িৎগ্রস্ত যদি বাড়ে তাহলে পৃষ্ঠটানের মান
হ্রাস পায় তড়িৎগ্রস্ত হলে। এই হচ্ছে রিলেশন। দেখো এইটা আপাতত তরলের পৃষ্ঠটান কি কি বিষয় উপর নির্ভর করে। একবার সংক্ষেপে বলো, অ্যারো চিহ্ন সাপেক্ষে আমাকে বিপরীত একটু বলো কি লিখলাম। বিপরীত তরলের পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর করে। বিপরীত বলো। স্যার চিহ্নগুলো ওটা বাড়লে এটা বাড়ে, জাস্ট ওইগুলো চিহ্নগুলোকে বৃদ্ধি হিসেবে ধরো। মানে এখানে কোনো অদ্রব্য বস্তু থাকলে এখানে পৃষ্ঠটানের হ্রাস পায়, আর ওখানে যদি দ্রব্য মানে স্বচ্ছ মানে পরিষ্কার বা কোনো দ্রব্য থাকে তাহলে এখানে পৃষ্ঠটানটা বৃদ্ধি পায়। বেশ, তারপরে আর জৈব পদার্থ দ্রবীভূত থাকলে জৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান হ্রাস পায় মানে কমে যায়। এটা একটা হলো। আর দূষণের সঙ্গে কি সম্পর্ক। যে দূষণ দূষণ তরলে যদি দূষণ বাড়ে হ্যাঁ, তাহলে পৃষ্ঠটান হ্রাস পাবে। আর আর জৈব অজৈব দেখেই বলো, দেখেই বলো, অসুবিধা নেই। তাপমাত্রা যদি বাড়ালাম তাহলে এখান থেকে শুধু সম্পর্কগুলো দেবে। এই যে এখান থেকে অ্যাকচুয়ালি কি পড়তে হবে জানো তো, জাস্ট তীর চিহ্নটা একই দিকে আছে না, তীর চিহ্নটা আলাদা দিকে আছে। এটা বাড়লে ওটা বাড়ে না, এটা বাড়লে ওটা কমে। এই কোশ্চেনটা আপ টু একদম কলেজ লেভেল পর্যন্ত থাকে, আর কিচ্ছু না। যে দূষণ বাড়লে পৃষ্ঠটান বাড়বে না কমবে, এগুলো জানতে চাইবে। দূষণ কমবে। কমবে। দ্রবীভূত পদার্থ যদি অজৈব পদার্থ হয় তাহলে পৃষ্ঠটান বাড়বে, আর জৈব পদার্থ হলে পৃষ্ঠটান অজৈব হ্রাস পাবে। নেক্সট। কোন তরল কোন পাত্রের মধ্যে ঢালা হয়েছে, এবার সেই তরলটা সেই পাত্রকে ভিজিয়ে দিতে পারবে কিনা সেটা কিসের উপর নির্ভর করে। ধরো গ্লাসের মধ্যে জল ঢেলেছি আর একটা কার্ডবোর্ডের মধ্যে জল ঢেলেছি, ভালো করে বোঝো। একটা কাঁচের গ্লাসের মধ্যে জল ঢেলেছি, ধরো আর একটা মাটির গ্লাসে জল ঢেলেছি, কি হবে। কাঁচের মানে মাটির গ্লাসের জলটা শুষে নেবে। শুষে নেবে। তাহলে যদি মাটিটা শুষে নেয় তাহলে মাটির হচ্ছে কি কঠিন না তরল, কঠিন। আর জলটা হচ্ছে তরল, তাহলে কঠিন তরল এই টানটা বেশি, মানে এ আর বি এর মধ্যে টান বেশি, ভাই ভাই মিল নাই, বাইরের লোকের সঙ্গে বেশি টান। কঠিন এবং তরলের টান বেশি হলে সে তখন জিনিসটাকে ভিজিয়ে দেবে। আর যদি নিজেদের মধ্যে মানে তরলে তরলের আসক্তি বল ওই কঠিন এবং তরলের থেকে যদি বেশি হয়, মানে তুমি মাটির পাত্রে বা কাঁচের পাত্রে যে জলটা ঢালছো, সেই তরলের মধ্যে যে আসক্তি বল, তরলের অণুর মধ্যে যে নিজস্ব টান, সেটা যদি তোমার ওই পাত্রটা এবং তরলটার যে আসক্তি তার থেকে যদি বেশি হয় তাহলে এটা ভেজাতে পারবে না। সেই জন্য কাঁচের গ্লাসে পারদ ঢাললে পারদ,
কাঁচকে ভেজায় না। বেশ, এটা আমরা দেখলাম। তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কমে। ভূতলের সংলগ্ন প্রকৃতি কিসের উপর নির্ভর করে? আচ্ছা, কিন্তু শুষ্ক হওয়ার বদলে। নেক্সট হচ্ছে তরল সংলগ্ন মাধ্যমের প্রকৃতি। কোন মাধ্যমে? তরলের উপস্থিত মাধ্যমের প্রকৃতির উপর তরলের পৃষ্ঠটান নির্ভর করে। মানে কি ধরনের মাধ্যম নেওয়া হয়েছে, এই মাধ্যমে পরিবর্তিত হলে পৃষ্ঠটানও পরিবর্তন হয়। যেমন বায়ুর সংস্পর্শে থাকলে সাধারণ উষ্ণতায় জলের পৃষ্ঠটান প্রায় 0.07 নিউটন পার মিটার। তাহলে এটা দেখো, নিউটন পার মিটার পৃষ্ঠটানের একক, বল বাই দূরত্ব। কিন্তু শুষ্ক বায়ুর বদলে জলীয় বাষ্প থাকলে পৃষ্ঠটান 0.7 নিউটন পার মিটার। তাহলে কি দাঁড়াচ্ছে? তার মানে বায়ুর সংস্পর্শে পৃষ্ঠটান বেশি, তার মানে এখান থেকে এই অ্যারোটা দিয়ে দাও। বায়ুর সংস্পর্শ যদি বাড়ে তাহলে পৃষ্ঠটান বেশি হবে, আর বায়ুর সংস্পর্শ কম মানে জলীয় বাষ্প, শুষ্ক বায়ুর বদলে জলীয় বাষ্প থাকলে। এটাও এই চিহ্নের মাধ্যমে মনে রাখতে হবে। ভিজে বায়ুর পৃষ্ঠটান বেশি, শুষ্ক বায়ু পৃষ্ঠটান কম। আর তরল পৃষ্ঠ ইলেকট্রিফাই হলে পৃষ্ঠটান ভ্যালুলেস ভ্যালু হবে। এরো কটাকে মাথায় দিয়ে মনে রাখার চেষ্টা করবা। চলো এবার আরো কিছু ঘটনা। আজকে জাস্ট পৃষ্ঠটানটাই বলবো। তরলের পৃষ্ঠটান সম্পর্কিত আরো কয়েকটি ঘটনার ব্যাখ্যা। ছোট ছোট জলবিন্দু, দাঁড়াও এক সেকেন্ড। বলছি ক্লাস কটায় তোমার? ক্লাস কটায়? 3টে থেকে। কোথায়? সেই ইন্দ্রপ্রস্থ? না, আমার দিয়ে আসতে গেলে এখন কিছুটা সময় লাগবে। ইন্দ্রপ্রস্থ কি? ইন্দ্রপ্রস্থ হলে তো কটা বাজে? মিনিট 20 দাঁড়াও, 2:50 বেরোলেও তো হবে। তাহলে হবে কেন? 50-55। আমি একটু দেখি, একটাই আছে চ্যাপ্টার শেষ করবো, তাহলে দিয়ে আসবো। 55 বেরোবো, কি আছে, 3টে নাগাদ বেরোচ্ছি। কি আবৃত্তি কি আছে, কোন আছে? বেশ, চলো চলো চলো। তরলের পৃষ্ঠটান সম্পর্কিত আর কয়েকটি ঘটনা দেখি। ছোট ছোট জলবিন্দু বা জলের ফোঁটা সবসময় গোলাকার আকৃতি ধারণ করে কেন? আমরা পৃষ্ঠটানটা আবার একবার পড়বো। পৃষ্ঠটান চ্যাপ্টারটা একটু কঠিন, একটু 2-1টা বই থেকে পড়বো, একটু অডিও ভিডিও দেখবো, তবে ওটা হবে। আমি একটু এগিয়ে নিই। আর কালকে মন্ডে আছে, তো কালকে ক্লাস দেখি, কালকে যদি ছুটি হয় তাহলে ক্লাস করবো। ছোট ছোট জলবিন্দু বা জলের ফোঁটা সবসময় গোলাকার আকৃতির হয়, কারণ হচ্ছে বৃষ্টির ফোঁটা বা খুব অল্প পরিমাণ পারদ সবসময় গোলাকার হয়। এটা একটাই কারণ, পৃষ্ঠটানের জন্য। আর একটা জিনিস খেয়াল করে দেখবে, যে ওই অলিম্পিকে কোনো খেলাতে যে জাম্পিং করছে, যে জলের মধ্যে লাফিয়ে পড়ছে, তারা কি করে? তারা নিজেদের শরীরটাকে একদম গোলাকার করে নেয় ওপর থেকে নামার সময়। ঠিক আছে, এইগুলো হচ্ছে বিভিন্ন কারণ। আমরা জানি কোনো নির্দিষ্ট আয়তনে গোলকের ক্ষেত্রফল সর্বাপেক্ষা কম হয়। আবার একটা গোলকের ক্ষেত্রে কেন কম হয়? দেখো, সাপোজ এর একটা ক্ষেত্রফল, এইটা বড় না, এর মাঝে যদি তুমি একটা গোলক টানো, ধরো এরকম গোল, এর ক্ষেত্রফলটা দেখো সব থেকে কম। কেন? কারণ এইটা বাদ যাচ্ছে, এইটা বাদ যাচ্ছে, এইটা বাদ যাচ্ছে, এইটা বাদ যাচ্ছে। তাহলে গোলকের ক্ষেত্রফল সর্বাপেক্ষা কম হয়। আবার জলের ফোঁটা বা তরল বিন্দু পৃষ্ঠটানের জন্য নিজে থেকে এমন এক জ্যামিতি আকার ধারণ করার চেষ্টা করে যাতে তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল কম হয়। তাহলে একটা যদি প্রশ্ন আসে, বৃষ্টির ফোঁটা গোল হয় কেন? জাস্ট এই লাইনটা উত্তর। আমি এখানে মার্ক করে দিই, বেশি চাপ নেওয়ার দরকার নাই। যেটুকু বৃষ্টির ফোঁটা কি হয়, তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বাপেক্ষা কমানোর চেষ্টা করে। কিসের জন্য? না, পৃষ্ঠটানের জন্য। এই কারণেই জলের ফোঁটা সর্বদা গোলাকার হয়, বা যে কোনো তরল বিন্দু সর্বদা গোলাকার হয়। এটা একটা প্রশ্ন গেল।
তাহলে যদি আবার বলছি, যদি প্রশ্নটা এরকম থাকে জলের ফলটা গোলায় কেন, সেটা হচ্ছে পৃষ্ঠটানের জন্য সে নিজের পৃষ্ঠের ক্ষেত্রফলটা মিনিমাম করতে চায়। এটা মনে রাখতে হবে, বারবার বলতে হবে। 2 নম্বর, জলের উপর দাড়ি কাটার ব্লেডের ভেসে থাকার কারণ কি? জলের উপর কিন্তু দাড়ি কাটার ব্লেড ভেসে থাকবে। জল এবং ব্লেড যে স্পর্শতল বরাবর কাজ করছে, এই স্পর্শতল বরাবর একটা পৃষ্ঠ টান, মানে এমন একটা টান কাজ করছে। যেমন ওই যে বলেছিলাম না, ধরো সাপোজ এই যে এই ছবিটার কথা কিনে, এই যে এই লোকগুলো টান টান হাত দিয়ে কাজ করছে, তাহলে এদের উপর যদি একটা ব্লেড রাখা হয়, সাপোজ এরা তো জলকণা এক একটা, এদের উপর যদি ব্লেড রাখা হয়, তাহলে এই যে টান কাজ করছে, হাত দিয়ে ধরে আছে, এবার হাত দিয়ে ধরে এদের উপর যদি একটা ব্লেড থাকে, তাহলে কি হবে? ওই টানের জন্য সে ব্লেডটা ভেসে থাকবে, একটা টান কাজ করে সবসময়। তাহলে ওই জল এবং ব্লেডের স্পর্শতল বরাবর একটা বল ক্রিয়া করে। ব্লেডের সঙ্গে জলের সংস্পর্শ তলে এই যে টান, পৃষ্ঠটান জনিত এই যে বল বা টান, এর ফলেই ব্লেডটা ভেসে থাকে। কারণ ব্লেডটা সে নিচের দিকে নামতে চায়, কিন্তু ওই টানটা তো ওপর দিকে তুলে, ব্লেডটা তো নিচের দিকে নামতে চায়, কিন্তু এর এই বরাবর এবং এই বরাবর একটা টান কাজ করে, দড়ি টানাটানিতে, সে তখন সে ভেসে থাকবে। দুই দিক থেকে যেন মনে হচ্ছে যেন দড়ি টানাটানি খেলা চলছে, একটা টান, সেই জন্য তখন এই টানের ফলে সে ওপর দিকে ভেসে থাকে। তাহলে প্রশ্নটা যদি এটা দেয় যে জলের উপর একটা ব্লেড ভাসে কেন, তখন পরিষ্কার বলতে হবে যে জল ও ব্লেডের স্পর্শতল বরাবর পৃষ্ঠটান কাজ করে, এর ফলে এই পৃষ্ঠটান জনিত বলের ফলে ব্লেডের যা ওজন, সেই ওজনটাকে মিনিমাইজ করে ব্লেডটাকে জলের মধ্যে ভাসিয়ে রাখে। বোঝা যাচ্ছে? বোঝার চেষ্টা করো। ওই দেখো এখানে দেখানো হচ্ছে ওজন এইদিকে কাজ করছে, এই যেটা আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। আর পৃষ্ঠটান বলি তো পৃষ্ঠ টান জনিত বল একটা এই বরাবর কাজ করছে, একটা এই বরাবর কাজ করছে, এর ফলে দুই দিকে টান উপর দিকে উঠে যাচ্ছে। মনে হচ্ছে একটা দড়ির উপর ব্লেড রাখা আছে, এবার দড়িটা দুই দিক ধরে কেউ যদি টানে, তাহলে ব্লেডটা কি হবে? ব্লেডটা নিচের দিকে নামবে না, দড়ির টানের ফলে এই দড়ির উপরই থেকে যাবে। ঠিক অনেকটা এরকম ব্যাপার। নেক্সট কোশ্চেন, জলে ডোবানো অবস্থায় ছবি আঁকা তুলি আঁশগুলি ফাঁক ফাঁক হয়ে থাকে জলের মধ্যে, একদম ভেসে ভেসে যাচ্ছে। আমরাও যদি জলে ডুব দিই, ধরো পুকুরে নদীতে আমরা যখন জলে ডুব দিই, তখন আমাদের চুলগুলো কি হয়? চুলগুলো পুরো সেই ফাঁক ফাঁক হয়ে এদিকে এদিকে চারিদিকে ভেসে বেড়ায়। কিন্তু যে জল থেকে তুলি, তখন আমাদের চুলগুলো কি হয়, মানে একে অপরে একদম টান হয়ে লেগে থাকে, মাথার মধ্যে চেপটে লেগে থাকে, মনে হবে যেন মাথার মধ্যে 1 টিন তেল ঢালা হয়েছে। কিন্তু জল থেকে তুললে কি হবে? আঁশগুলি পরস্পর আটকে যায়, কারণ এটাও সেই জলের পৃষ্ঠটান। উপরে তোলার ফলে কি হচ্ছে? সেই জলের পৃষ্ঠটানে সে নিজের ক্ষেত্রফলটাকে ছোট করতে চাইছে, মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল, কারণ তখন তো তোমার মাথায় জল আছে, চুলটা জলে ভিজে আছে। এর ফলে কি হচ্ছে? তোমার ওই নিজেদের গায়ে লেগে থাকছে। তাহলে তুলি জলের বাইরে আনলে আঁশগুলির মধ্যে জলের একটা পাতলা আস্তরণ তৈরি হয় এবং একটা পৃষ্ঠটান কাজ করে, এবং এই পৃষ্ঠটানের জন্য আঁশগুলিকে টেনে একত্র করার চেষ্টা করে। মানে পৃষ্ঠটান মানেই হচ্ছে তোমাকে ক্ষেত্রফলটাকে কমানোর চেষ্টা করবে সব সময়, ওই জন্য মাথার মধ্যে চেপটে লেগে যাবে। একটাই কাজ পৃষ্ঠটানের, সবসময় মনে রাখবে যে পৃষ্ঠটানের একটাই কাজ, সে যেখানে কাজ করবে তার ক্ষেত্রফলটাকে কমানোর চেষ্টা করবে। তাহলে তোমার মাথার উপর যদি কাজ করে, তাহলে মাথার চুলগুলোকে এমন ভাবে রাখবে যাতে মনে হবে যেন একেবারে সব থেকে কম জায়গায় আছে। তাহলে সেটা কখন পসিবল? যখন তোমার একেবারে গায়ে গায়ে লেগে থাকবে। তাহলে পৃষ্ঠটানের কাজ হলো ক্ষেত্রফল কমানো, সবসময় মনে রাখবে। পৃষ্ঠতলের কাজ হলো পৃষ্ঠটান বা সারফেস টেনশনের কাজ হলো ক্ষেত্রফলটাকে কমানো। এবার জলের ভিতরে পৃষ্ঠটান নাই, পৃষ্ঠটান আছে জলের উপরে, একদম উপরিতলে। আর জলের ভিতরে মানে গভীরে তুমি যদি জলের মধ্যে ডুবে যাও, তখন পৃষ্ঠটান কাজ করছে না। তো পৃষ্ঠটান কাজ করে কোথায়? একেবারে জলের উপরের তলে। এটা মাথায় রাখতে হবে। এখান থেকে একটা এমসিকিউ হতে পারে যে পৃষ্ঠটান কোথায় কাজ করে, জলের উপরিতলে না জলের ভিতরে? জলের ভিতরে পৃষ্ঠটান কাজ করে না,
পৃষ্ঠটান কাজ করে জলের উপরে, মনে রাখবা। জলের উপর 1 ফোঁটা তেল ফেললে তা জলের উপর ছড়িয়ে পড়ে, ওই পৃষ্ঠটানের জন্য। ওই যে এইদিকে ভাবো, এটা ধরো 1 ফোঁটা তেল, তখন কি করছে, এইদিকে টান মারছে তেলটাকে, এইদিকে টান মারছে তেলটাকে, তাহলে তেলটা তখন কি হচ্ছে, এ তো নাই ব্লেড নাই ভেসে থাকছে, কিন্তু তেল হলে ছড়িয়ে যাবে। এই যে ধরো এইটাকে ভাবো, এই যে এরা টান টান করে হাত ধরে দাঁড়িয়ে আছে, এদের মাঝে যদি 1 ফোঁটা তেল পড়ে, এও টানছে এইদিকে, এও টানছে এইদিকে, তাহলে পৃষ্ঠ টানের জন্য ওই তেলটা ছড়িয়ে পড়বে। তেল অপেক্ষা জলের পৃষ্ঠ টান বেশি, এটাও একটা ইম্পর্টেন্ট লাইন। এবং এই টানের ফলেই তেল জলের উপর ছড়িয়ে পড়ে। তেলের থেকে জলের পৃষ্ঠটান বেশি, সেই জন্য টানের ফলে তেল জলের উপর ছড়িয়ে পড়ে। আবার কি বলা যায়, তেল ও জল অণুগুলির মধ্যে ক্রিয়াশীল আসঞ্জন বল। এই যে আসঞ্জন, তেল আলাদা জল আলাদা, এদের মধ্যে যে আসক্তি বল, আকর্ষণ বল, এবি টাইপের। তেল অণুগুলির মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল অপেক্ষা বেশি, মানে তেল আর তেলের মধ্যে যা ভাব, তেল আর তেলে নিজেদের মধ্যে যা টান, তার থেকে তেল আর জলের টানটা বেশি। এমনিতে বলে তেলে জলে মিক্স খায় না, কিন্তু টানটা বেশি হওয়ার ফলে তেলটা উপরে ছড়িয়ে পড়ে, মিক্স তো খাচ্ছে না। তাহলে তেল নিজের মধ্যে তার আসক্তি বলটা যা হবে, তেলের সঙ্গে জলের যে আসঞ্জন বল সেটা বেশি। ওই জন্য বলতে তেল ও জল অণুগুলির মধ্যে ক্রিয়াশীল আসঞ্জন বল, তেল অণুগুলির মধ্যে মানে তেল থেকে তেল, সেই ক্রিয়াশীল সংশক্তি বল অপেক্ষা বেশি হয়, তাই তেল জলের উপর ছড়িয়ে পড়ে। কিন্তু তেলের উপর 1 ফোঁটা জল ফেললে সেটি সংকুচিত হয়ে যায়। আচ্ছা, তেলটা জলের উপর ছড়িয়ে যাবে কিন্তু জলটা ছড়াবে না, কেন? কারণ জলের সঙ্গে জলের ভাবটা বেশি, জল যে টান, আসক্তি টান, এইটা বেশি, গ্রেটার দেন তোমার তেল জল বা তেল বলা যেতে পারে। তেলের নিজস্ব যে আকর্ষণ বল, তার তুলনায় জলের আকর্ষণ বলটা বেশি, সেই জন্য জলটা কি করে, নিজেকে গুটিয়ে রাখে। আমি বুঝতে পারছি এটা একটু কঠিন লাগছে তোমাদের, আমি আবার একবার এটা দেখব কিভাবে ভালো করে বোঝানো যায়। আর একটা উদাহরণ, তাহলে এটা মনে রাখতে হবে, কারণ জল অণুগুলির মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল তেল আর জলের মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল অপেক্ষা বেশি। আচ্ছা, তার মানে জল, আচ্ছা এইটা আমরা তাহলে এইভাবে ভাবতে পারি, জল অণু আকর্ষণ বল গ্রেটার দেন জল অণু তেল অণু গ্রেটার দেন তেল, এইটা হচ্ছে ব্যাপার। সেই কারণে তেল আর তেলের মধ্যে যে আসক্তি বল বা সংশক্তি বল, তার থেকে জল আর তেলের সংশক্তি বল বেশি, সেই জন্য তেলটা জলের উপর ছড়িয়ে যায়, কিন্তু জল কখনো তেলের উপর ছড়ায় না। তেলের উপর যদি জল দেওয়া হয় তাহলে সে নিজের মধ্যে আকর্ষণ বলটা, এটা যে সংশক্তি বলের ক্রম, সংশক্তি বলের ক্রম, এটাকে আমরা বলতে পারি জল গ্রেটার দেন জল তেল গ্রেটার দেন তেল। পরে আমরা দেখে নেব। 1 টুকরো কর্পূর জলে ফেললে তা এলোমেলো ভাবে জলের উপর নাড়াচাড়া করে। কর্পূর জলে দ্রবীভূত হলে জলের পৃষ্ঠটান কমে যায়। কর্পূর জলে দ্রবীভূত হলে জলের পৃষ্ঠটান কমে যায়। কর্পূরের অনিয়মিত আকারের জন্য বিভিন্ন অংশ বিভিন্ন পরিমাণে দ্রবীভূত হয়, ফলে বিভিন্ন স্থানে পৃষ্ঠটানের হ্রাসও বিভিন্ন হয়। ওয়েট, রানীবাগান তো না কোথায়, দাঁড়া। এর ফলে কর্পূরের টুকরোর ওপর বিভিন্ন দিক থেকে অসম টান ক্রিয়া করে এবং টুকরোটি এলোমেলোভাবে নাড়াচাড়া করে। কি বলছে, যে একটা কর্পূরের টুকরো জলে ফেললে কি ঘটনা ঘটবে না, তাই এলোমেলোভাবে জলের উপর নাড়াচাড়া করবে। কি কারণে না, কর্পূর জলে দ্রবীভূত হলে জলের পৃষ্ঠটান কমে যায়।
সারফেস টেনশন কমে যায়, বেশ কমলো। কর্পূরের অনিয়মিত আকারের জন্য এর বিভিন্ন অংশ বিভিন্ন পরিমাণে দ্রবীভূত হয়, ফলে বিভিন্ন স্থানে পৃষ্ঠটানের হ্রাসও বিভিন্ন হয়। এর ফলে কর্পূরের টুকরো উপর বিভিন্ন দিক থেকে অসমটান ক্রিয়া করে এবং টুকরোটি এলোমেলোভাবে নাড়াচাড়া করে। আচ্ছা, এটার কারণ হচ্ছে, দেখো বলছে কর্পূরকে যদি জলে মেশানো হয় তাহলে কর্পূর জলে দ্রবীভূত হয়ে যায়, মিশে যায়। এইবার আমরা একটু আগে কি দেখেছি, এখানে খেয়াল করো তো, কর্পূর জলে মিশলো, তাহলে কর্পূর যদি জলে মিশে যায় তাহলে দূষণ হয়ে গেল। কর্পূর একটা ফরেন বডি, এই দূষণের ফলে পৃষ্ঠটান কমে গেল, দূষণ হলে পৃষ্ঠটান কমে যায়। তাহলে কর্পূর যখন জলে মেশে তাহলে জলের পৃষ্ঠটান কমে যায়। তাহলে পৃষ্ঠটান কি পুরো জলটার কমে গেল? না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে কমলো। এক জায়গায় পৃষ্ঠটান কমলো, এক জায়গায় বেশি আছে, এক জায়গায় কম, এক জায়গায় বেশি হওয়ার জন্য কর্পূরটা তখন এদিক ওদিক করে নড়াচড়া করে। ওকে, এটাই হচ্ছে কারণ। প্রাচীনকালে ঝড়ের সময় সমুদ্রের ঢেউকে শান্ত করার জন্য নাবিকেরা সমুদ্রের ওপর তেল ঢেলে দিত পৃষ্ঠটান কমানোর জন্য। তৈলাক্ত জল মানে তেল জল অপেক্ষা বিশুদ্ধ জলের পৃষ্ঠটান বেশি। এই দেখো, জল ভার্সেস জল, এর পৃষ্ঠটান বেশি। তাহলে পৃষ্ঠটান বেশি হলে বেশি ঢেউ, তাহলে যদি জল বেশি ঢেউ, তেল জল কম ঢেউ, হয়ে গেছে। চলো চলো চলো, কম ঢেউ, এই জন্য এটাকে তেলটা ঢালা হতো। আচ্ছা, এক কাজ করি, আমি একটু ওদেরকে রাখতে যেতে হবে। তোমরা যদি জয়েন করতে পারো, আমি মিনিমাম 15 মিনিট পর এসে আবার জয়েন করব। ওকে।